নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। All admire for my Almighty Allah, the most merciful, most beneficent, most omniscient, all giver, all sustainer, the most kind, the source of peace and safety. By no means I am given good atmosphere for taking an online class. So for this, Alhamdulillah, you are most welcome to my YouTube channel. With your well health, I am going to start my online class on that question. Keeping balance with previous online class on that question, today I will discuss on that question part 9. So dear viewers, I hope and expect that you will stay with me till the end of my class. So let's go and see our main points. Dear viewers, today I will discuss on that question part 9. You know, I have uploaded that question first to part 10. So they who missed my online class from first to part 8, so I request them to watch my previous online class. If you watch my online class previous, I can assure you that you may get benefited watching my online class on that question. By no means my all parts is most linking with one another. So if you want to be cleared about that question, then definitely you will not miss my previous online class. So dear guys, today I'm going to discuss on that question part 9 and rule 36 and see প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি রুল 36 আলোচনা করতে যাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রফি ডি থাকে এবং এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি ডি সমান আমাদেরকে উড ধরে ত্যাগ কোচিং করতে হবে। অ্যাপোস্ট্রফি ডি যদি দেওয়া থাকে সেন্টেন্সের মধ্যে এবং সেটি হবে উড যদি আমরা দেখি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ডিয়ার লার্নার ফ্রেন্ডস, লেট কনসিডার এন এক্সাম্পল। দেখো হি অ্যাপোস্ট্রফি ডি ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে। যেহেতু রুলে বলা হয়েছে অ্যাপোস্ট্রফি ডি এর পর যদি দেখি যে কোনো একটা ভার্ব দেওয়া আছে এবং সেই ভার্বে যদি বেস ফর্ম থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তখন আমাদেরকে অবশ্যই উড ব্যবহার করতে হবে। দেখো এখানে অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ডি এর পরে একটা ভার্ব দেওয়া আছে ডু। আমরা জানি এই ডু ভার্বটি বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। সুতরাং আমাদের এই অ্যাপোস্ট্রফি ডি কে উড ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। তার মানে হি উড ডু দ্য ওয়ার্ক। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? হোয়াট উইল বি দ্য ট্যাগ কোশ্চেন? ইউ সি হিয়ার the subject he of the sentence, do the main verb of the sentence, would the auxiliary verb or modal verb of the sentence. The sentence is affirmative, tag must be negative. So wouldn't he, তোমরা দেখতে পাচ্ছ কারণ সেন্টেন্সটি affirmative, tag নেগেটিভ হয়েছে wouldn't he. ডিয়ার লার্নার ফ্রেন্ডস, সেকেন্ড এক্সাম্পল যদি দেখো সি অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে, এরপরে দেখো একটা ভার্ব দেওয়া আছে রিড, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। সুতরাং আমাদের এখানে অ্যাপোস্ট্রফি ডি কে কি হবে? আমাদের উড হবে, কারণ এই লেটার শুধু লেটার না, এটা একটা পুরো ওয়ার্ড হিসেবে আছে, কিন্তু এখানে কন্ট্রাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে, সংক্ষিপ্ত রূপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের মধ্যে। সুতরাং সি উড নট রিড দি বুক। যেহেতু এটি একটি নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেনে অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। উড যেহেতু আমাদের মোডাল অক্সিল ভার্ব হিসেবে আসে, সুতরাং উড সি ব্যবহার করে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডের বা এই
রুলে তোমরা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলে যে অ্যাপোস্ট্রফি ডি যদি থাকে আর এই অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে থাকে তাহলে অবশ্যই অ্যাপোস্ট্রফি ডি তখন উড হয়ে যাবে, তখন আমাদেরকে উড হিসেবেই ট্যাগ কোচিং করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড অ্যান্ড সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস দিস স্লাইড। রুল 37 আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি ডি থাকলে এবং এর পরে যদি ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে তাহলে অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি আবার একটা নাউন দেওয়া থাকে কিন্তু যদি অধিকারভুক্ত না হয় বাক্যটি তাহলে অ্যাপোস্ট্রফি ডি তখন কি হয়ে যাবে, হ্যাড ধরে ট্যাগ কোচিং করতে হবে। দেখো এখানে আমি তোমাদের জন্য একটু শর্ট টেকনিকে দিয়েছি। অ্যাপোস্ট্রফি ডি এর পরে তখন হ্যাড হবে যদি আমরা দেখি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা যদি দেখি যে অ্যাপোস্ট্রফি ডি এর পরে একটা নাউন আছে এবং সেই বাক্যটি যদি অধিকারভুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি যদি অধিকারভুক্ত হয় সেক্ষেত্রেও আমাদেরকে অ্যাপোস্ট্রফি ডি এর পরে হ্যাড ধরতে হবে। দেখো এখানে আমি আই হ্যাভ গিভেন লট অফ এক্সাম্পল। এখানে দেখো ফার্স্ট এক্সাম্পল যদি দেখো, আই অ্যাপোস্ট্রফি ডি গান দেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপোস্ট্রফি ডি এর পরে এখানে গন ব্যবহার করেছে, অর্থাৎ আমরা জানি গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। যেহেতু এটা এখানে গন দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, সুতরাং এখানে অ্যাপোস্ট্রফি ডি তখন আর উড হবে না, তখন হয়ে যাবে হ্যাড। তাই আমাদেরকে হ্যাড ধরেই ট্যাগ কোচিং করতে হবে। তাই এখানে হ্যাড অন্ট হয়েছে, কেননা এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ নেগেটিভ হয়েছে আর সাবজেক্ট এখানে আই দেওয়া আছে, সুতরাং এখানে আই ব্যবহার করেছি, হ্যাড অন্ট আই। সেকেন্ড এক্সাম্পল দেখো, দে অ্যাপোস্ট্রফি ডি নট কাম হেয়ার। এখানে দেখো কাম একটা ভার্ব আর আমরা জানি কাম হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে। আমরা জানি কাম প্রেজেন্ট ফর্ম, কাম পাস্ট ফর্ম কেম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আবার কাম হয়। সুতরাং এটা অবশ্যই আমাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে কাম যেহেতু, তাই এখানে আমরা হ্যাড ব্যবহার করি, ট্যাগ কোশ্চেন করব। দে হ্যাড নট কাম হেয়ার। আবার যদি তোমরা মনে করো যে এখানে আমি যেহেতু কাম দেওয়া আছে এটা প্রেজেন্ট ফর্ম, সুতরাং আমি এখানে অ্যাপোস্ট্রফি পর ডি কে উড ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করব, তাও কিন্তু তোমরা এখানে উড দে দিলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি এটা কামটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করেছি, সুতরাং দে হ্যাড নট কাম হেয়ার। এখানে হ্যাড হিসেবেই ট্যাগ কোশ্চেন আমি হ্যাড ব্যবহার করেছি, আর যেহেতু এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স সুতরাং ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়েছে, তাই হ্যাড দে হয়েছে। থার্ড এক্সাম্পল তোমরা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল আমি দিয়েছি, আই অ্যাপোস্ট্রফি ডি এ পেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এই স্লাইডের মধ্যে বলেছি যে অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি কোনো নাউন থাকে এবং সেই সেন্টেন্সটি যদি কোনো অধিকারভুক্ত বাক্য হিসেবে বোঝায় তখন অবশ্যই তখন অ্যাপোস্ট্রফি ডিটাকে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড ধরতে হবে। দেখো এখানে আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে এ পেন, এই পেন কিন্তু একটা কি নাউন আমরা জানি, সুতরাং এটা একটা অধিকারভুক্ত বাক্য যে আই অ্যাপোস্ট্রফি ডি এ পেন, দ্যাট মিনস কি হবে, আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। আমরা জানি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। দে হ্যাভ এ কাউ, তাদের একটা গরু আছে। এই জাতীয় সেন্টেন্স যদি হয়, এর মানে যদি এমন হয় যে আমার একটা গরু আছে, আমার দুটো কলম আছে, আমার একটি মোটর সাইকেল আছে, এই ধরনের বাক্য যদি হয় তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই অধিকারভুক্ত বাক্য হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটি একটি অধিকারভুক্ত বাক্য, আর অধিকারভুক্ত বাক্য যদি হয়ে যায় তখন আমাদেরকে অ্যাপোস্ট্রফি ডিটাকে কি ব্যবহার করতে হবে, হ্যাড ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাই আমি এখানে দেখো হ্যাড অন্ট আই দিয়েছি, কারণ এখানে এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, আর আই এখানে সাবজেক্ট, সুতরাং হ্যাড অন্ট আই ব্যবহার করেছি। দেখো এখানে আমি নাউন বা অধিকারভুক্ত বাক্য আমি এটা ব্যবহার করেছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট থিম তোমরা বুঝতে পারলে যে অ্যাপোস্ট্রফি ডি যদি থাকে, এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে হ্যাড ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। আবার যদি দেখি যে অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে, এরপরে একটা নাউন দেওয়া আছে, তার মানে ওই বাক্যটা দ্বারা অধিকারভুক্ত বাক্য হিসেবে পরিগণিত হয়েছে, সুতরাং তখন আমাদেরকে ওটা অ্যাপোস্ট্রফি ডি কে হ্যাড ধরেই কিন্তু আবার ট্যাগ কোশ্চেন করতে হবে। আর যদি দেখি যে অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে এবং তারপরে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে ভার্বের, তখন আমাদেরকে উড ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 38তম রুল দেখব। দেখো এখানে দেওয়া আছে সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি ভি থাকলে এবং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, অথবা যদি অ্যাপোস্ট্রফি ভি এর পরে যদি নাউন থাকে, মানে অধিকারভুক্ত বাক্য যদি হয়, তাহলেও অ্যাপোস্ট্রফি ভি কে আমাদের হ্যাভ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে দেখো শর্ট টেকনিক আমি দিয়েছি, অ্যাপোস্ট্রফি ভি ই সমান হ্যাভ তখনই হবে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অথবা ভার্বের পরে কি থাকবে একটা নাউন যদি থাকে এবং বাক্যটা যদি অধিকারভুক্ত হয়। লেট কনসিডার অ্যান এক্সাম্পল। আই অ্যাপোস্ট্রফি ভি প্লেড ফুটবল এক্সেলেন্ট। দেখো অ্যাপোস্ট্রফি ভি ই দেওয়া আছে, এরপরে কিন্তু প্লেড দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা জানি প্লে মানে খেলা করা, প্লে হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর প্লেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এখানে ভি কে আমরা হ্যাভ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করব। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, হ্যাভন্ট আই, কারণ এখানে সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে। সেকেন্ড এক্সাম্পল দেখো, উই অ্যাপোস্ট্রফি ভি অ্যান এলিফ্যান্ট, এ হর্স, এ কাউ। দেখো এখানে ভিই অ্যাপোস্ট্রফি ভি এর পরে এলিফ্যান্ট একটা নাউন দেওয়া আছে, হর্স একটা নাউন দেওয়া আছে, কাউ নাউন দেওয়া আছে, সুতরাং এই বাক্যটি দ্বারা অধিকারভুক্ত বাক্য বোঝানো হয়েছে। কেননা দেখো উই অ্যাপোস্ট্রফি ভি অ্যান এলিফ্যান্ট, এ হর্স, এ কাউ, মানে হচ্ছে উই হ্যাভ অ্যান এলিফ্যান্ট, এ হর্স, এ কাউ, মানে আমাদের একটা হাতি আছে, একটা ঘোড়া আছে এবং একটা গরু আছে। তার মানে কি এগুলো অধিকারভুক্ত বাক্য, আর এই ধরনের অধিকারভুক্ত বাক্য হলে অ্যাপোস্ট্রফি ভি কে আমাদের হ্যাভ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, হ্যাভন্ট উই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা পরিষ্কার হয়েছ উদাহরণগুলোর মাধ্যমে যে এই ধরনের সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রফি ভি থাকে এবং তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অথবা অ্যাপোস্ট্রফি ভি এর পর নাউন থাকে এবং অধিকারভুক্ত বাক্য হয়, তাহলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ভি কে হ্যাভ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রুল 39 আলোচনা করব। সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি এস থাকলে এবং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি দেওয়া থাকে, অথবা অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি একটা নাউন থাকে, তখন আমাদেরকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস কে হ্যাজ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেট কনসিডার অ্যান এক্সাম্পল অ্যান্ড I have given a short technique. Apostrophe V, that means has তখনই হবে যদি দেখি ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাপোস্ট্রফি এস এর পর একটা নাউন দেওয়া আছে এবং সেই বাক্যটি অধিকারভুক্ত বাক্য। দেখো এখানে দিয়েছি হি অ্যাপোস্ট্রফি এস ডান দি ওয়ার্ক ওয়েল। এখানে অ্যাপোস্ট্রফি এস এর পরে দেখো ডান, আমরা জানি ডু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সুতরাং পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু দেওয়া আছে, তাই অ্যাপোস্ট্রফি এস তখন কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ নেগেটিভ হয়েছে, হ্যাজন্ট হি, কারণ এখানে হি সাবজেক্ট হিসেবে দেওয়া আছে। নেক্সট এক্সাম্পল যদি দেখো শি অ্যাপোস্ট্রফি এস এ গোল্ডেন চেইন। আমরা জানি যে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি কোনো নাউন দেওয়া থাকে এবং বাক্যটি যদি অধিকারভুক্ত বাক্য হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ট্যাগ কোশ্চেনে অ্যাপোস্ট্রফি এস কে হ্যাজ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। তার মানে এটা শি হ্যাজ এ গোল্ডেন চেন, তার একটা স্বর্ণের মালা আছে, এটা একটা অধিকারভুক্ত বাক্য, সুতরাং এখানকার এই অ্যাপোস্ট্রফি এস কে হ্যাজ ধরে, আর যেহেতু বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য, তাই ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়েছে, হ্যাজন্ট শি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে একেবারে আমরা প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমরা রুল
4টি আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি এস যদি থাকে এবং এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি অথবা অ্যাপোস্ট্রফি এস এর পর নাউন বা অ্যাডজেক্টিভ অধিকারভুক্ত বাক্য যদি না হয় সেটি, তাহলে অ্যাপোস্ট্রফি এস কে ইজ বা অজ ধরে ত্যাগ কোশ্চেন করতে হবে। দেখো অ্যাপোস্ট্রফি এস সমান ইজ অবলিক অজ যদি ভার্বের সাথে আইনজি যোগ থাকে অথবা অ্যাপোস্ট্রফি এস এর পর নাউন থাকে কিন্তু সেই বাক্যটি অধিকারভুক্ত বাক্য না। লেট কনসিডার এন এক্সাম্পল। উদাহরণ হয়তো দেখলে আমরা পরিষ্কার হব। দেখো হি অ্যাপোস্ট্রফি এস প্লেইং ক্রিকেট ইন দি সান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ অ্যাপোস্ট্রফি এস এর পরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি এবং সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ প্লের সাথে আইএনজি যোগ করা আছে, প্লেইং। সুতরাং এই ধরনের যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স দেখি তখন আমাদের অ্যাপোস্ট্রফি এস কে ইজ অথবা ওয়াজ ধরে ত্যাগ কোশ্চেন করতে হবে। যদি আমরা এখানে ইজন্ট হি অথবা অজন্ট হি ব্যবহার করি তাহলে ত্যাগ কোশ্চেন হয়ে যাবে, এর যে কোনো একটি দিলেই হবে, ইজন্ট হি অথবা অজন্ট হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় উদাহরণ দেখি। সি অ্যাপোস্ট্রফি এস ইল এস্টারডে। দেখো এখানে আমি এই রুলের ভিতরে কিন্তু বলেছি যে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে কিন্তু সেই বাক্যটি অধিকারভুক্ত বাক্য নয়, তাহলে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস কে ইজ অথবা ওয়াজ ধরে ত্যাগ কোশ্চেন করতে হবে। দেখো সি অ্যাপোস্ট্রফি এস এখানে ইল এস্টারডে দেওয়া আছে কিন্তু বাক্যটা অধিকারভুক্ত নয়, কারণ তোমরা মানেটা শুনলে হয়তো বুঝতে পারো যে না, এটা অধিকারভুক্ত বাক্য না। শি ইজ ইল এস্টারডে অথবা শি ওয়াজ ইল এস্টারডে, সে গতকাল অসুস্থ ছিলেন, সে গতকাল অসুস্থ ছিলেন, তার মানে এটি কোনো অধিকারভুক্ত বাক্য নয়। যেহেতু এটি অধিকারভুক্ত বাক্য নয়, সুতরাং কি হবে, আমাদের ত্যাগ কোশ্চেন হবে অজন্ট শি, কেননা বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, তাই ত্যাগ কোশ্চেন নেগেটিভ হয়েছে। এটা হবে কি, শি ওয়াজ ইল এস্টারডে। এটা ওয়াজ কেন হলো, ইজ কেন হলো না, কারণ তোমরা জানো এখানে একটা এস্টারডে অর দেওয়া আছে। আমরা জানি এস্টারডে দ্বারা গতকাল অর্থাৎ অতীতকে বোঝায়, সুতরাং ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজন্ট শি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থার্ড এক্সাম্পল যদি দেখি, দেখো হি অ্যাপোস্ট্রফি এস এ গুড স্টুডেন্ট। এটা একটা অধিকারভুক্ত বাক্য নয়, কেননা হি এর পরে অ্যাপোস্ট্রফি এস এরপরে কিন্তু দেখো নাউন বা অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিন্তু অধিকারভুক্ত বাক্য বোঝাচ্ছে না। সে একজন ভালো ছাত্র বা ছাত্রী, তার মানে কি এটি কি অধিকারভুক্ত বাক্য? ডেফিনেটলি নট, দিস ইজ নট, এটা একটা অধিকারভুক্ত বাক্য নয়। সুতরাং ত্যাগ কোশ্চেন কি হয়েছে, ইজন্ট হি অথবা ওয়াজন্ট হি, এর যে কোনো একটি ব্যবহার করলে হয়ে যাবে। কারণ আমরা যদি দেখি এখানে হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র ছিলেন, তাও হবে। যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, তাও হবে। সুতরাং ইজন্ট হি অথবা অজন্ট হি যেটা দেবা সেটাই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে একেবারে শেষ প্রান্তে, তোমরা জানো আমি বরাবরের মতো তোমাদের জন্য ব্রেন টেস্টের ব্যবস্থা করে থাকি, তাই আজকেও তোমাদের জন্য ব্রেন টেস্টের ব্যবস্থা করেছি। চলো দেখি আজকের ব্রেন টেস্ট তোমাদের জন্য কি দেওয়া আছে। হি অ্যাপোস্ট্রফি ডি ডু দি ওয়ার্ক, দেয়ার আর টু অপশন, অ্যাকচুয়ালি হুইচ দ্য কারেক্ট অ্যান্সার। বিশেষ করে যারা ধৈর্য সহকারে আমার অনলাইন ক্লাসটি দেখেছো, আমার বিশ্বাস তাদের জন্য এই কনফিউশনই মনে হবে না, একেবারে ইজি মনে হবে। দেখো এখানে দুটো অপশন দেওয়া আছে এই সেন্টেন্সে, সঠিক উত্তর হচ্ছে উডন্ট হি। কেন উডন্ট হি হলো, উড কেন হলো হ্যাড না হয়ে, কারণ আমরা জানি অ্যাপোস্ট্রফি ডি এর পরে ডু একটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এই জন্য উড হয়েছে। সেকেন্ড এক্সাম্পল কোশ্চেন দেখো, আই অ্যাপোস্ট্রফি ডি এ পেন, দেয়ার আর টু অপশন ফলোইং দ্য সেন্টেন্স, উডন্ট আই অথবা হ্যাডন্ট আই, হুইচ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা জানি যে অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি একটা নাউন থাকে এবং সেটি দ্বারা যদি অধিকারভুক্ত বাক্য হয়, তখন আমাদেরকে এই অ্যাপোস্ট্রফি ডি কে উড না ধরে হ্যাড ধরে আমাদেরকে ত্যাগ কোশ্চেন করতে হবে। দেখো এখানে আই অ্যাপোস্ট্রফি ডি এ পেন, মানে আই হ্যাড এ পেন, আমার একটা কলম
ছিল, এটা একটা অধিকারভুক্ত বাক্য। সুতরাং এই বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য, তাই ট্যাগ অবশ্যই নেগেটিভ হবে। সুতরাং হ্যাডন্ট হয়েছে, আর যেহেতু আই এখানে সাবজেক্ট হিসেবে আছে তাই এখানে ট্যাগ কোশ্চেন আই সাবজেক্ট বসেছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে হ্যাডন্ট আই। থার্ড এক্সাম্পল দেখো, he apostrophe d is a good student. Who is the correct answer following this sentence? Isn't he অথবা wasn't he? Who is the correct answer? এখানে দুটোই কারেক্ট অ্যান্সার, কারণ তোমরা যদি ইজন্ট হি দাও তাও হবে, যদি দাও অজন্ট হি তাও হবে। কেননা হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র ছিলেন, তাও হবে। আবার যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, তাও হবে। সুতরাং এখানে তোমরা যদি ইজন্ট হি অথবা অজন্ট হি যা দাও তাই হয়ে যাবে। নাম্বার 4, কনফিউশন ফর ইউ, শি অ্যাপোস্ট্রফি এস এ গোল্ডেন চেন। এখানে দেখছো দুটো অপশন দেওয়া আছে, ইজন্ট, সরি এখানে সাবজেক্টটা দিতে ভুলে গেছি, ইজন্ট শি হবে অথবা হ্যাজন্ট শি, সঠিক উত্তর কোনটি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে হ্যাজন্ট শি। কেননা শি অ্যাপোস্ট্রফি এস এর পরে গোল্ডেন চেন একটা নাউন দেওয়া আছে এবং এই বাক্যটি দ্বারা একটা অধিকারভুক্ত বাক্য বোঝাচ্ছে। আমরা জানি অধিকারভুক্ত বাক্য যদি হয় তখন আমাদেরকে অবশ্যই এই অ্যাপোস্ট্রফি এস কে হ্যাজ ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে, তাই এটি হ্যাজন্ট শি হয়েছে। হ্যাজন্ট নেগেটিভ হয়েছে ট্যাগ কোশ্চেন, কারণ হয়েছে এই বাক্যটি অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নাম্বার এক্সাম্পল, কনফিউশন যদি দেখি, দেখো আই অ্যাপোস্ট্রফি হ্যাভ প্লেড ফুটবল এক্সেলেন্ট। এখানে অ্যাপোস্ট্রফি ভি এর পরে দেখো প্লেড দেওয়া আছে, অর্থাৎ মূল ভার্ব পাস্ট পারসন ফর্ম। যদি এই ধরনের বাক্য হয় তখন আমাদেরকে এই হ্যাভকে কি করতে হবে, অ্যাপোস্ট্রফি ভি কে হ্যাভ ধরতে হবে। আর যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, হ্যাভন্ট আই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য কনফিউশন। তবে যারা অলরেডি করে ফেলেছে আমার কনফিউশনগুলো এবং উত্তর সঠিক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা বিশেষ করে ভুল করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চেষ্টা করেছো, কারণ চেষ্টা তোমরা ত্রুটি করোনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আমার আজকের এই অনলাইন চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টুডেজ লেকচার ইজ হিয়ার, সো বেস্ট অফ লাক।